আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ, সিরিয়া যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। দুর্নীতি মামলায় আদালতে সাক্ষ্য দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানিয়ে দিব আসাদের পতনের পর সিরিয়ার লাগাতার বিমান হামলা কি অর্জন করতে চাইছে ইসরায়েল। আরো জানিয়ে দিব সিরিয়ায় 18 কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী। এবং আরো জানিয়ে দেব সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির। সর্বশেষ জানিয়ে দিব তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। দুর্নীতি মামলায় আদালতে সাক্ষ্য দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় প্রথমবারের মতো সাক্ষ্য দিতে মঙ্গলবার আদালতে হাজির হয়েছেন। তেল আবিবের ডিস্ট্রিক্ট আদালতে এই বিচার কাজ চলছে। এর আগে নেতানিয়াহু আরেকবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি বারবার বিলম্ব করছে। ইসরায়েলি ক্ষমতাসীন কোন প্রধানমন্ত্রী এই প্রথম ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। 2019 সালে এসব মামলায় তাকে অভিযুক্ত করা হয়। 2009 সাল থেকে নেতানিয়াহু প্রায় তারা ইসরায়েলের শাসন করছে। সাক্ষ্যতে তিনি বলেন, সত্যি বলার জন্য 8 বছর ধরে আমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। আমি একজন প্রধানমন্ত্রী, আমি 7টি ফ্রন্টের লড়াই দেশকে নেতৃত্ব দিয়েছি। আমি মনে করি এই দুটি মামলা ও যুদ্ধ সমান্তরাল চলতে পারে। স্থানীয় সময় সকাল 10 ঘটিকায় নেতানিয়াহু আদালতে ঢোকেন। এ সময় তাকে বেশ আত্মবিশ্বাসী দেখা যায়, মুখে লেগেছিল হাসি। নিরাপত্তা আশঙ্কার কারণে এই বিচার কাছে জেরুজালেম থেকে সরিয়ে এখানে আনা হয়। আদালতে ভূগর্ভস্থ একটি পক্ষে এ বিচার কাজ চলছে। এই আদালতের দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর থেকে 15 মিনিটের দূরত্বে অবস্থিত। নেতানিয়াহু আদালতে হাজির করার আগে তার আইনজীবী হামিদ হাদাদ বিচার কাজের সামনে এই মামলা তদন্তে মৌলিক ত্রুটি রয়েছে বলে দাবি করে তা তুলে ধরেন। এই মামলায় বিচার কাজ চলার সময় আদালতের বাইরে বেশ কয়েকজন বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজনের তার সমর্থক। অন্যরা গাজায় হামাসের হাতে বন্দী প্রায় 100 ইসরায়েলিকে ছাড়িয়ে আনতে আলোচনা সহ বেশ কিছু দাবি জানান। 1 বছরের বেশি সময় ধরে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। এ কারণে আদালতে বেশ কয়েকবার নেতানিয়াহুর হাজির বিলম্বের বিষয়টি মঞ্জুর করছে, কিন্তু গত বৃহস্পতিবার আদালতে তাকে সাক্ষ্য দিতে অবশ্যই হাজির হতে পারেন। আদালত বলেন, নেতানিয়াহুকে এসব মামলায় আদালতের সপ্তাহে 3 বার সাক্ষ্য দিতে হাজির হওয়ার প্রয়োজন পড়ে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে কোটিপতি বন্ধুদের কাছ থেকে উপহার ও নিজেদের পক্ষে বেশ প্রচার পাওয়ার বিনিময়ে তিনি গণমাধ্যম মালিকদের জন্য নিয়ন্ত্রক সুবিধার ব্যবস্থা করতে চেয়েছিলেন। তবে নেতানিয়াহু কোনো ভুল করেননি বলে দাবি করছেন। গতকাল সোমবার রাতের সংবাদ সম্মেলনে তার কণ্ঠে এসব মামলা নিতে ক্ষোভ ছিল। তদন্তের সময় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা তিনি ক্ষোভ প্রকাশ করছেন। আসাদের পতনের পর সিরিয়ার লাগাতার বিমান হামলা কি অর্জন করতে চাইছে ইসরায়েল। সিরিয়ার গণমাধ্যম খবর অনুযায়ী ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো রাজধানী দামেস্ক সহ দেশটির বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ার বিভিন্ন সামরিক টার্গেট ইসরায়েলকে বিমানবন্দরগুলো অন্তত 100 হামলার খবর দিয়েছে। যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে রাসায়নিক অস্ত্র উৎপাদন সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্র আছে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। ইসরায়েল বলছে, আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে উগ্রপন্থীদের হাতে চলে না যায় সেজন্য তারা পদক্ষেপ নিয়েছে। এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এসওএস বলছে, গত 2 দিনে সিরিয়ার শত শত হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানগুলো। এর মধ্যে একটি দামেস্কের একটি সাইট আছে যেটি ইরানের বিজ্ঞানীরা রকেট উন্নয়নের কাজে ব্যবহার করত। এই হামলায় এমন সময় হলো যখন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র সম্পর্কিত পর্যবেক্ষক সংস্থা সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ থাকলেও তার নিরাপত্তা রাখার বিষয়ে সতর্ক দিয়েছে। জাতিসংঘের অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্স এর মতে রাসায়নিক অস্ত্র বলতে তাই বোঝানো হয়েছে যে রাসায়নিক দ্রব্য ইচ্ছাকৃতভাবে কারো মৃত্যু বা ক্ষতি করার কাজে ব্যবহার হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ এমন সামরিক স্থাপনাকে টার্গেট করার ক্ষেত্রেও, কারণ ওই অস্ত্র ছড়িয়ে পড়ে। কোনো সুনির্দিষ্ট টার্গেট সীমাবদ্ধ থাকে না। সিরিয়ার কতগুলো বা কোথায় রাসায়নিক অস্ত্র আছে তা জানা যায়নি, তবে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এ ধরনের অস্ত্র মজুত করছে
করছিলেন বলে বিশ্বাস করা হয়। এ বিষয়ে তিনি যে ঘোষণা দিয়েছিলেন সেটিও অসম্পূর্ণ। সিরিয়ার ওপিসিডব্লিউর রাসায়নিক অস্ত্র সনদে স্বাক্ষর করেছিল 2013 সালে। এর 1 মাস আগেই দামেস্কের একটি শহরতলিতে এ ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল। এতে নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছিল। ওই ঘটনায় প্রায় 1400 মানুষ মারা গিয়েছিল। ওই হামলায় ভয়াবহ চিত্র বিশ্ববাসীকে হতবাক করছিল। পশ্চিমা দেশগুলো বলতে ওই হামলা কেবলমাত্র সরকারই চালাতে পারে, তবে আসাদ তখন এজন্যই বিরোধীদের দায়ী করছিলেন। সিরিয়া সরকারের ঘোষিত 1300 টন রাসায়নিক অস্ত্র ওপিসিডব্লিউ ও জাতিসংঘের ধ্বংস করছিল। তা সত্ত্বেও রাসায়নিক অস্ত্র হামলায় দেশটিতে অব্যাহত আছে। বিবিসি অনলাইন 2018 সালে নিশ্চিত করেছিল যে 2014 থেকে 2018 সালের মধ্যে সিরিয়ার গৃহযুদ্ধে প্রায় 106 বার রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। সোমবার ওপিসিডব্লিউ জানিয়েছে তারা রাসায়নিক অস্ত্র স্থাপনার নিরাপত্তা বিষয়ে সিরিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে। আর সোমবার সিরিয়ার বাফার জোন অর্থাৎ যেখানে জাতিসংঘের শান্তিরক্ষীদের ছিল সেখানে নিজের সৈন্যদের প্রবেশের ছবি প্রকাশ করছে ইসরায়েল। সিরিয়ায় 18 কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী সিরিয়ার অভ্যন্তরে 18 কিলোমিটার অর্থাৎ 11 মাইল পর্যন্ত প্রবেশ করছে এবং দামেস্কের কাছাকাছি তাদের সেনারা অবস্থান নিয়েছে। আল জাজিরার তথ্যমতে মঙ্গলবার 10 ডিসেম্বর সিরিয়ার একাধিক সামরিক ঘাঁটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। সিরিয়ার দক্ষিণাঞ্চল কুইন্ট্রা প্রদেশের কৌশলগত অঞ্চলগুলোতে ইসরায়েলের সেনাবাহিনী নিজেদের দখলদারিত্ব বাড়িয়েছে। সিরিয়ার ভেতরে প্রায় 18 কিলোমিটার পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। সিরিয়ার সেনাবাহিনী একাধিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনারা সিরিয়ার দক্ষিণাঞ্চল কুইন্ট্রা প্রবেশের বিভিন্ন কৌশলগত এলাকায় অগ্রসর হয়েছে এবং দামেস্কের কাছাকাছি পৌঁছেছে। আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ জানায় ইসরায়েলি সেনারা হরমোনের পাহাড় সহ আশেপাশের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে তাদের এই পদক্ষেপ সামরিক এবং এর উদ্দেশ্য হলো অধিকৃত গোলান মালভূমির পাশের এলাকাগুলোকে নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করা। তবে সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে যে ইসরায়েলি সেনারা কাতানা শহরে পৌঁছেছে, যা দামেস্কে বিমানবন্দর থেকে বেশ কাছাকাছি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে তাদের সেনারা ডিমিলিটারাইজড জোনের বাইরে যায়নি। তবে সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে যে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো রাজধানী দামেস্কের সহ দেশটির বিভিন্ন জায়গায় অন্তত 100টি হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন ইসরায়েলের সিরিয়ানদের প্রতি শান্তির হাত বাড়িয়ে দিবে যারা ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। তবে তিনি সতর্ক করে বলছেন শান্তি প্রতিষ্ঠা না হলে ইসরায়েল তার নিরাপত্তা রক্ষার্থে যা করার তা করবে। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির হলেন মোহাম্মদ আল বশির। 2025 সালে 1 মার্চ পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ভাষণে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর মধ্যে দিয়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলো। বিদ্রোহীদের 12 দিনের এক ঝটিকা অভিযানে গত রোববার পতন হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর প্রথমেই সামনে আসে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। আল বশিরকে যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে তার সোমবার থেকেই শোনা যাচ্ছে। পেশায় প্রকৌশলী আল বশির সিরিয়ার ইদলিব প্রদেশের সিরিয়ান সালভেশন গভর্নমেন্টসের প্রধানমন্ত্রী ছিলেন। বাশার আল আসাদের পতনের আগে থেকেই ইদলিব বিদ্রোহী গোষ্ঠীর হাত তাহরির আস-শামের এইচটিএস নিয়ন্ত্রণে ছিল। সিরিয়ার সালভেশন গভর্নমেন্টস তাদের সরকার। বাশারকে ক্ষমতাচ্যুত করার বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ছিল এই এইচটিএস। সোমবার ক্ষমতা হস্তান্তর নিয়ে বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি ও আল বশিরের সঙ্গে বৈঠক হয়। এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জুলানির পরে সংবাদ মাধ্যমে আল জালালি জানিয়েছে তিনি সিরিয়ার সালভেশন গভর্নমেন্টসের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি আছেন। তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে রাশিয়া। আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে এগিয়ে রাশিয়া। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ডোমায় একটি আইন পাসের পক্ষে ভোট দিয়েছে আইন প্রণেতারা। ওই আইন কার্যকর হলে মস্কোয় নিষিদ্ধ সন্ত্রাসী তালিকা থেকে তালেবানের নাম বাদ দেওয়া সম্ভব হবে। রুশ বার্তা সংস্থা ইন্টারফক্স এ তথ্য জানিয়েছে। 2021 সালে আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান। তখন চরম বিশৃঙ্খলার মধ্যে দেশটি থেকে বিদেশি সেনাদের সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে কোনো দেশই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলছে। গত জুলাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাস বিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলে উল্লেখ করছিলেন। আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত তৎপর বিভিন্ন সদস্য গোষ্ঠীকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছে রাশিয়া। 8 ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া বাশার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করে তাহরির আস-শামস কয়েকটি গোষ্ঠী সিরিয়ার প্রায় 1 দশক ধরে বাশারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল মস্কো। এর আগে গত মার্চে মস্কোয় একটি কনসার্টের আয়োজনে বন্দুক
বন্দুকধারীদের হামলায় 145 জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট। এখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানায় তাদের হাতে গোয়েন্দা তথ্য রয়েছে যে ওই হামলার পেছনে আইএস এর আফগান শাখা জড়িত ছিল। তালেবান বলছে আফগানিস্তান থেকে আইএস নির্মূল কাজ করতেছে তারা। পশ্চিমা কূটনীতিকরা বলছে আন্তর্জাতিক অঙ্গনে